আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়েই কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিকভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক এই যে গতানুগতিক একটা টুইট করেছেন। এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও গোর যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লু। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি একজন ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে। কমেন্টস তো পড়েই না, যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখত না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো একথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও
আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইনুসের পার্সোনাল রিলেশন ছিল, এবং ডক্টর ইনুস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে, এবং যার ফলে এই রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত। এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরও অনেকেই থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিংয়ে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশে ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরও 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরও 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা, এবং আরও তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম, এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন, আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে। এবং প্রতিপক্ষ, বিশেষ করে জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ, ছবি, এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারই তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবে, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবে? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো, এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো, এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন,
সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে, কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইজ অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়, তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে, এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সব কিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। 2024-এর জুলাই জঙ্গি উত্থানে যে পুলিশের উপর ব্যাপক বর্বরতা এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা কি করে এই জঙ্গি উত্থানে সম্পৃক্ত সব দলকে, অর্থাৎ কোয়ালিশন যারা করেছে 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সাথে সহযোগী হিসাবে বিএনপি, বাম দল, সিপিবি, যারা যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল, এদের সবাইকে শত শত বছর ধরে এই অপরাধের শাস্তি ভোগ করে যেতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আমার বহুদিনের ইচ্ছা ছিল। দেখতে দেখতে আজকে আবার দেখলাম যে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি দুবাইয়ের একটা আটক অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। সেই বিষয়টার উপর বেশি আলোকপাত এখানে করব না। আমরা বেনজির আহমেদ সাহেবের নিরাপত্তা দাবি করি, তার নিরাপত্তা, তার মানবিক মর্যাদা, এগুলো দাবি করি এবং আশা করি তিনি নিরাপদে থাকবেন। আমাদের যার যেখানে যতটা নিরাপদে থাকা দরকার সেটা আমাদের মেনটেন করতে হবে, কারণ আগামীতে আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বেনজির আহমেদ সাহেবের মুক্তিতে যেমন আনন্দিত হয়েছি এবং তিনি নিরাপদে থাকলে আরো আনন্দিত হব, তবে ব্যক্তিগতভাবে বেনজির আহমেদ সাহেব তো বাংলাদেশের একজন হিরো। বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য কাজ করে তিনি ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের হয়ে বাংলাদেশের একজন বীর নাগরিক হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছেন। হ্যাঁ, তার নামে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। সাধারণত পুলিশ সার্ভিসে কাজ করলে, শত্রু লাগলে বা নানান কারণে এসব কথা হয়। সবকিছু ছাড়িয়ে গিয়ে কিন্তু ইতিহাস তাকে একজন বীর হিসাবে লিখবে। এই বীর পুলিশের 2 সদস্য গিয়াসউদ্দিন এবং মুক্তাদির, 2 জনকে 2024-এর 19 তারিখ রাতে খুব সম্ভবত যাত্রাবাড়িতে 2024-এর জঙ্গিরা হত্যা করে এবং রায়েরবাগ ব্রিজ থেকে তাদেরকে ঝুলিয়ে রাখে। এই দৃশ্য সারা পৃথিবী কিন্তু দেখেছে, সারা পৃথিবী দেখেছে এই করুণ দৃশ্যটা। তারপরে তো অনেক ধরনের পুলিশ হত্যাকাণ্ডের খবর বেরিয়েছে, সবাই জানে। সিরাজগঞ্জের এনায়েতপুরে পুরো এক থানার পুলিশ মেরে ফেলা হয়েছে, আরো নানান জায়গায় বিভিন্ন সব থানায় বাংলাদেশের আক্রান্ত হয়েছে। সব জায়গায় পুলিশ সদস্যদেরকে কিন্তু 2024-এর জঙ্গিরা হত্যা করেছে। কত নিষ্ঠুরতায় হত্যা করেছে, সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে হত্যা করেছে, এগুলো ইতিমধ্যে খুবই ডকুমেন্টেড একটা ব্যাপার। জঙ্গি হাসিব স্বীকারোক্তি দিয়েছে এবং অনেক জঙ্গি হাসিব শুধু নয়, হাসিব একটু নেতৃস্থানীয় বলে ওর নামটা আসে, সে স্বীকারোক্তি দিয়েছে যে যদি পুলিশ না খুন করত, যদি জঙ্গিরা টেলিভিশন ভবন, মেট্রো রেল এগুলোতে আগুন না দিত, তাহলে তাদের বিপ্লব কিন্তু সফল হয় না। সত্য কথা বলতে কি, 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত অপরাধগুলো এত ব্যাপকভাবে অপরাধীরা স্বীকার করেছে যে এগুলো ভবিষ্যতে কোথাও কিন্তু আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই এবং সবাই স্বীকারোক্তি দিয়েছে। আপনি যত ধরনের জঙ্গি আছে সবাই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। মাহফুজ আলম থেকে শুরু করে কেউ কিন্তু কোনো অপরাধ অস্বীকার করেনি। তবে ওদের একটা ভরসা ছিল যে ওরা এগুলা বীর দর্পে স্বীকার করছে, কারণ ওরা জয়ী হয়ে গেছে এবং ওদের বিজয় চিরস্থায়ী হয়েছে।
কিন্তু 2 বছর তো খুব কম সময়, এই কম সময়ে তো ওদের পরাজয় আমরা দেখতে পাচ্ছি। সেদিকে না যাই, আমি এই পুলিশ হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি। আরো নিষ্ঠুরতার বিষয় কি জানেন? সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড যেটা ঘটেছে একটা পুরো থানায়, সেটা নিয়ে বিএনপির এক নেতা কিন্তু বীর দর্পে ঘোষণা করেছে সেই এই হত্যাকাণ্ডের সংগঠিত করেছে, মানে তার নেতৃত্বে। এটা আপনারা দেখেছেন। কিন্তু মামলা হয়েছে কার নামে জানেন? আওয়ামী লীগের নেতাদের নামে। সেখানকার আওয়ামী লীগের বড় এক নেতাকে এবং আরো অনেককে নামে মামলা দিয়েছে, তারা নাকি এই পুলিশদের হত্যা করেছে। আব্দুল লতিফ বিশ্বাস সহ অনেক আওয়ামী লীগ নেতা এই জন্য জেলও খেটেছে। চিন্তা করতে পারেন কদর্যতা কতটুকু, মানে নিষ্ঠুরতা, সাথে সাথে মানে নাটক কতটা। আওয়ামী লীগ তখন কি পুলিশ হত্যা করতে যাবে? 2024-এর 4 আগস্ট যেদিন এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এবং কত পুলিশে পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই 2024-এর জঙ্গি উত্থানে, কেউ কিন্তু প্রকৃত সংখ্যাটা বের করার প্রয়োজন গরজ বোধ কোনোটাই করেনি। ইউনুস 42 পুলিশ হত্যা হয়েছে বলে একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছিল, সেখানেই কিন্তু সেটা শেষ। আবার দেখেন এই যে জঙ্গি ফুয়াদ, সে কিন্তু নিজে স্বীকার করেছে অন রেকর্ড যে 42টা ইউনুস যে হিসাব দিয়েছিল 42টা, এটা ভুয়া খবর। ফুয়াদের ভাষায় কয়েকশো হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ কয়েকশো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আবার সিলেটের এক সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী, সে কিন্তু স্বীকার করেছে যে সিলেটে কিভাবে ওসিকে সে হত্যা করেছে। সব হত্যাকাণ্ডের যারা যারা স্বীকার করেছে সবগুলো আমি এখানে এই বক্তব্যে বলতে পারবো না, কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু এই নিষ্ঠুরতাটা ধরা পড়েছে। এই নিষ্ঠুর জঙ্গিগুলাই কিন্তু এখনো বাংলাদেশ চষে বেড়াচ্ছে। এই জঙ্গিগুলা হাসিব, ফুয়াদ, শাহরিয়ার, মাসুদ, যারা যারা আপনার এই পুলিশ হত্যার সাথে জড়িত, যারা ওরা বা ওদেরই সহজঙ্গীরা, তারা সারা দেশ কিন্তু চষে বেড়াচ্ছে এবং বীর দর্পে মাঝে মাঝে ঘোষণা করছে যে তারা পুলিশ হত্যা করেছে। তারপরে ভয়ানক ব্যাপারটা কি? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেভাবে মোশতাক এবং জিয়া দুইজন মিলে এই ইন্ডেমনিটি দিয়েছিল হত্যাকারীদের, মোশতাক ইন্ডেমনিটি দিয়েছিল, জিয়াউর রহমান সেটাকে সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল, সেই একইভাবে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত সকল অপরাধের সাথে পুলিশ হত্যাকাণ্ড সহ সবগুলোর কিন্তু আবার ইউনুস ইন্ডেমনিটি দিয়ে গেছে। ইন্ডেমনিটি যখন দেয় তখনই একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে অন্যায়কারী তার অন্যায় বুঝতে পেরেছে যে এটা সাজা হতে পারে, সেজন্য সে ইন্ডেমনিটি দেয়। ইন্ডেমনিটি তো কখনো কোনো কাজে লাগে না। এগুলো কোথায়? এগুলো যদি তারেক রহমান সাহেব যদি সংসদের, এখন তো তার তো সংসদের 100% সিট কিন্তু তারেক রহমানের দখলে, মানে তারেক রহমান, জামাত, এনসিপি, তারা যদি 100% সদস্য মিলে যদি এই ইন্ডেমনিটিটাকে জায়েজ করে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না, আসলে কি তা হবে না কোনোদিন? পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুধু হবে তাই না, পুলিশ হলো বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন আছে সবচেয়ে ঐতিহ্যবাহী, ইনস্টিটিউশনাল মেমোরিতে সমৃদ্ধ একটা বাহিনী কথাটা বললে হয়তো কেউ নেতিবাচক ভাবতে পারে। আমি বলছি পুলিশ হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের সেই অঙ্গটা, যেই অঙ্গটা সবচেয়ে বেশি ইনস্টিটিউশনাল মেমোরি ক্যারি করে। এর অর্থ কি জানেন? এই যে হাসিব এবং গিয়াসউদ্দিন যাদের নাম বললাম, তারা যে ঝুলেছিল না, তাদেরকে তো ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছবিটা আজকে থেকে 500 বছর পরে যে পুলিশ সদস্য চাকরি করবে, সেও কিন্তু এই ছবিটা তার মনে জল করবে যে 2024 সালে একটা জঙ্গি উত্থান হয়েছিল, সেখানে আমাদেরই সেই সময়কার সহকর্মীদেরকে এই নিষ্ঠুরভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে কোথায় কিভাবে হত্যা করেছে সবকিছু কিন্তু ওয়েল ডকুমেন্টেড, কারো বিবৃতিতে, কোথাও ভিডিওতে। প্রতিটা জিনিস পুলিশ যতদিন বাংলাদেশ রাষ্ট্রটা বেঁচে থাকবে ততদিন প্রতিটা চেহারা তাদের, অর্থাৎ আজকে থেকে 500 বছর পরে যদি বাংলাদেশে তখন যদি ধরেন 7 লাখ 8 লাখ পুলিশ থাকে, সবাই কিন্তু এই যত, এখন তো আমরা নাম জানি না অনেকের, তাদের পরিবারও জানে না অনেকে যে এই যে পুলিশ সদস্যগুলোকে হত্যা করলো, লাশ পুড়িয়ে ফেললো, গুম করে ফেললো, কাউকে পাওয়া গেল না। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো আমরা পুরোপুরি জেনে যাব কতজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কে খুন করেছে, কারা এর জন্য দায়ী। এই যে শত, আমি সংখ্যাটা বলছি না, আমরা জানি যে এই সংখ্যা সর্বোচ্চ 3200 হতে পারে, 3200 থেকে কত কম বেশি না একজন হইলো, কিন্তু সংখ্যাটা ব্যাপক। প্রতিটা হিসাব কিন্তু বের হবে, প্রতিটা হিসাব শুধু বেরই হবে তা নয়, 2024-এ রিয়েল হিরো হিসাবে এই পুলিশ সদস্যগুলাকে কিন্তু বাংলাদেশি এদের সবাইকে বীর শ্রেষ্ঠের মর্যাদা দেবে, বীর শ্রেষ্ঠের মর্যাদা দিবে। আপনারা লিখে রাখেন যেই নারী সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে জঙ্গিরা হত্যা করেছে, তিনি হবেন বাংলাদেশের একমাত্র নারী বীর শ্রেষ্ঠা।
কিংবা নারী বীর শ্রেষ্ঠ এখন পর্যন্ত, ভবিষ্যতে অন্য নারীও হতে পারে, আজ পর্যন্ত একজন নারী বীর শ্রেষ্ঠ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং প্রতিটা পুলিশ সদস্যকে দেখেন, বীরশ্রেষ্ঠ হওয়ার আমরা কিন্তু অতীতে যে ক্রাইটেরিয়াটা করেছিলাম যে যখন একজন মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দিয়েছে তাকে আমরা বীরশ্রেষ্ঠ ঘোষণা করেছিলাম। ঠিক এইভাবে এই যে এতগুলো পুলিশ সদস্য তাদের জীবন যে দিয়ে দিলে, তারা কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু জীবনটা দিয়েছেন। বুঝতে পেরেছেন যোগসূত্রটা? কেন এই যে হাজার হাজার শত শত যত সংখ্যাই হোক, সংখ্যা নিয়ে আমি এখানে আসিনি, আমি বলছি এরা প্রত্যেকেই বীরশ্রেষ্ঠ হিসাবে ঘোষিত হবে এবং একজন বীর শ্রেষ্ঠের মর্যাদা পাবেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের মুক্তিযুদ্ধে মাত্র 7 জন বীর শ্রেষ্ঠ, আর এই পুলিশ এখন এত শত বীর শ্রেষ্ঠ হবে। জি হবে। আমরা তো এই যে পুলিশ সদস্যগুলা যে নিহত হলেন, তারা তো 1971 সালের পরাজিত শক্তির হাতে নিহত হয়েছে। আমাদের এই যুদ্ধ তো থেমে থাকেনি। পরাজিত শক্তি রিগ্রুপিং হয়ে শক্তি সঞ্চয় করে আঘাত করেছে রাষ্ট্রযন্ত্রের উপর। সেই যন্ত্রে যখন সেনাবাহিনী জঙ্গিদের সাথে চলে গেল, শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলো যখন শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলোর দেশপ্রেমিক অফিসাররা যেহেতু জঙ্গি মৌলবাদীদের সাথে অ্যালাইন্ড অফিসারদের সাথে আর পারল না, বিকজ তাদের যে প্রধান ওয়াকার জঙ্গিদের সাথে যোগ দিয়ে দিল, তখন কিন্তু এই পুলিশ বীর দর্পে কিন্তু রাষ্ট্রের শত্রুদের এই ঘাতক বাহিনীকে মোকাবেলা করে গেছে। সেনাবাহিনী 3-4 দিন আগে থেকে আত্মসমর্পণ করে বসে আছে, পুলিশ কিন্তু আত্মসমর্পণ করেনি। আপনারা যতই বলুন পুলিশের তখনকার আইজিপি আব্দুল্লাহ আল মামুন এখন রাজসাক্ষী হচ্ছে না, এগুলোতে কিছু এসে যায় না। এখন ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ আল মামুনের ব্যর্থতা অব্যর্থতা কিছু এসে যায় না। সবচেয়ে বড় কথা হলো তার বাহিনী কিন্তু দেশপ্রেমের সাথে ময়দানে ছিল। এটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। বাহিনী ময়দানে ছিল, এই জন্য মামুন সাহেবও কিন্তু আইজিপি হিসাবে সেই সম্মানটা পাবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পাবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে একসাথে মৃত্যুদণ্ড দিয়েছে ইউনুসের থিয়েটারগুলো। আমার সেদিন কিন্তু আফসোস হয়েছিল যে আসাদুজ্জামান খান কামালকে আপনি নরম মানুষ ইত্যাদি ইত্যাদি বলতে পারেন, যেদিন তিনি শেখ হাসিনার সাথে একসাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে গেলেন, তিনি কিন্তু বাংলাদেশের একজন অমর হিরো হয়ে গেলেন। আমার আফসোস হচ্ছিল, আমার কিন্তু তাকে হিংসা হচ্ছিল যে এই তালিকায় যদি আমার নামটাও থাকতো, যে ওরা যদি আমাকেও এই তালিকাটা রাখতো যে শেখ হাসিনার সাথে ব্র্যাকেট বন্দি করে আমাকে মৃত্যুদণ্ড দিল। সে সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আসাদুজ্জামান খান কামালের হয়েছে। আমরা দেখেছি যখন সেনাবাহিনী রাষ্ট্রের শত্রুদের সাথে আতাত করে ফেলেছে, তখন কিন্তু আমরা দেখেছি ডিএমপি কমিশনার হাবিব সাহেবকে এবং যিনি ডিবি হারুন নামে পরিচিত সেই ডিআইজি হারুন সাহেব, এখানে অনেক নাটক হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি সেই ছোট ছোট কথা যাচ্ছি না। হারুন সাহেবকে তো বদলি করে দিল। তখন বদলিটা করাও কিন্তু সরকারের একটা সঠিক না ভুল সিদ্ধান্ত ছিল, সেটাও কিন্তু ভবিষ্যতে ভালোভাবে জানা যাবে। কিন্তু আমরা দেখেছি যে হারুন সাহেব, হাবিব সাহেব এবং আরো অনেকে, কার নাম নিব কার নাম নিব না, এর আগে যারা ছিলেন মনি সাহেব আরো সিনিয়র, এইভাবে আসলে 2-4 জনের নাম নিয়ে আমি আসলে কাউকে এখানে ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে পুরো পুলিশ বাহিনী 2024 সালে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে দেশপ্রেম কাকে বলে, মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলে। এই দুটো বাদ দেন, দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনাও বাদ দেন, যে ইতিহাসের পক্ষে থাকা কাকে বলে, যেটা সেনাবাহিনী পারল না পারারও কারণ আছে। কারণ হলো যে আমরা কিন্তু এই সেনাবাহিনীটাকে পাকিস্তান বাহিনী থেকে পৃথক করতে পারিনি। কাতারে পাকিস্তান থেকে তারা এসেছে, তাদের আত্মীকরণ করা হয়েছে। সে সময় বঙ্গবন্ধু এগুলোকে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, পরবর্তীতে দেখা গেল যে ওরাই কিন্তু সেনাবাহিনীর সিস্টেমটাকে গলাধকরণ করে ফেলেছে। অর্থাৎ সেনাবাহিনীকে, সামরিক বাহিনীগুলোকে পুরোপুরি অন্তত লোভ লালসার দিক থেকে পাকিস্তানি বাহিনী করে ফেলেছে। পুলিশের মতো তাদের আর দেশপ্রেমে একীভূত হওয়ার সুযোগটা রাখা হয়নি। আমি অবশ্য আবারও বলছি, যারা সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্য আছেন তারা মাফ করবেন, আপনাদের বলছি না। আমি জানি অনেক জেনারেল, আওয়ামী লীগ তো 15-16 বছর দেশ শাসন করেছে, এমন নয় যে সেনাবাহিনীতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক নাই, আছে, তারাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে, ওয়াকারের চাতুর্যের কারণে, নাজমুল নৌবাহিনী প্রধান নাজমুলের চাতুর্যের কারণে তারা সেদিন পারেনি। না পারাটাও কিন্তু বড় অপরাধ নয়। তারাও কিন্তু এই যে 3 জন দেশপ্রেমিক জেনারেলকে নিয়ে মাঝে মাঝে কিন্তু বাংলাদেশের লাদেন মাহমুদুর রহমান কিন্তু রিপোর্ট করে যে এরা এখন মনে হয় যে ইন্ডিয়ান জেনারেলদের চেয়েও আমাদের এই 3 জেনারেল অনেক শক্তিশালী। আমরা দেখেছি যে সেনাবাহিনীর এক বীর জেনারেল জিয়াউল হাসান, তিনি কিন্তু বীর দর্পে আদালতে যাচ্ছেন আসছেন। ওনাকে দেখলে তো আমাদের গর্বে বুক ফুলে যায়। আসলে এই অফিসারগুলো বেঁচে থাকবে না, সবগুলোকে তোমরা মেরে ফেলতে পারবা? তারেক রহমান সাহেব সাহস করবে এদের সবাইকে মেরে ফেলার? ওয়াকার পারবে না। তো আজকের বক্তব্য সেনাবাহিনীকে নিয়ে না, পুলিশ বাহিনীকে নিয়ে। সত্য কথা হলো 2024-এর জুলাই জঙ্গি উত্থানের সময় বাংলাদেশের অনেক মানুষের জন্য একটা বড় সুযোগ এসেছিল যে
সে দেশপ্রেমিক কি সে দেশপ্রেমিক না এটা প্রমাণ করা, সে মুক্তিযুদ্ধের পক্ষে কি মুক্তিযুদ্ধের পক্ষে না এটা প্রমাণ করা, সে ইতিহাসের পক্ষে কি ইতিহাসের পক্ষে না এটা প্রমাণ করা, সে বর্বরতা অন্ধকার পথের প্রতীক নাকি সে সম্প্রীতি এবং আলোর পথের প্রতীক এটা প্রমাণ করা। সেটা একটা বড় কঠিন পরীক্ষা ছিল বাংলাদেশের সামনে। সেই পরীক্ষায় বাহিনী হিসাবে বা একটা সিভিল সার্ভিসের একটা শাখা হিসাবে একটা মাত্র শাখা ইতিহাসের পক্ষে, সভ্যতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার গৌরব অর্জন করেছে, সেটা দেখিয়ে দিতে পেরেছে। তারা হলো এই বাংলাদেশের পুলিশ বাহিনী। আর কেউ কিন্তু সামষ্টিকভাবে পারেনি, আর কেউ সামষ্টিকভাবে সেটা পারেনি। এই পারার জন্যই কিন্তু এই শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে প্রাণ দিতে হয়েছিল। প্রতিটা পুলিশ সদস্যকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করে তাদেরকে বীর শ্রেষ্ঠ ঘোষণার মধ্য দিয়ে আমরা আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক গুণ বাড়িয়ে দিব। কারণ এরা তো সেই কারণেই প্রাণ দিয়েছে, সেই শত্রুর হাতেই প্রাণ দিয়েছে। পাকিস্তানির হাতে প্রাণ না দিলেও রাজাকারের হাতে প্রাণ দিয়েছে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলে ওরা স্লোগান দিয়ে গিয়ে কিন্তু পুলিশ মেরেছে, স্লোগান দিয়ে কিন্তু গিয়ে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেই কিন্তু ৫ আগস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ঘাড়ে চড়েছে, সেখানে প্রস্রাব করেছে। আমরা কি সেগুলো ভুলে গেছি? আমি জোর দাবি জ্বালাচ্ছি, প্রতিটা নিহত পুলিশ সদস্যকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করতে হবে, করা হবে। আমি জানি বঙ্গবন্ধু কন্যা সেটা করবেন, কারণ বঙ্গবন্ধু কন্যার সম্মান রক্ষার জন্য কিন্তু এই পুলিশ সদস্যগুলা প্রাণ দিয়েছে, যেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো কিন্তু জঙ্গিদের সাথে হয় আঘাত করেছে, না তাদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। এটাতে গুলো একটা দিক। আরেকটা দিক হলো যে বলেছিলাম, পুলিশ সদস্যরা কিন্তু এটা ভুলবে না। হ্যাঁ, ভুলবে যদি এই পুলিশ সদস্যগুলোকে মানে পুলিশ বাহিনীটাকে ধ্বংস করে ফেলা যায়। সেই দুঃস্বপ্ন তারা দেখতে পারে, তারা দেখেছে। আমি জানি হাজার হাজার জঙ্গি জামাতকে পুলিশে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে, যারা এখন উন্মত্ততা করছে। তো ওরা কি চাকরি ধরে রাখতে পারবে? বাংলাদেশে কি আর কখনো ওই সুযোগ আসবে যে নিউট্রালিটি, নিউট্রাল বলে বলে সিভিল সার্ভেন্ট থাকার? আপনারা দেখেন নাই তারেক রহমান সাহেব কি করছে? যেখানে আগে সরকারি কর্মকর্তারা চাকরি করতো, কি BIWTC এখানে সেখানে যত জায়গায় জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি কাজ করতো, সব দলীয় লোক নিয়োগ দিয়ে দিচ্ছে। সব সিটি কর্পোরেশনে এখন তাদের দলীয় লোকরা হলো চিফ এক্সিকিউটিভ, এই সেই। এটা নিয়ে একটা আলাদা বক্তব্য দেওয়া দরকার। আজকে পুলিশ বাহিনীর সম্মানে এই বক্তব্যটা দীর্ঘ করছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তারেক রহমান এখন কি উন্মত্ততার সাথে নিজের লোকজনকে, আগে যেগুলো সিভিল সার্ভেন্ট ছিল সেখানে তারা নিয়োগ দিচ্ছেন। আমার এক বন্ধু ওইদিন ফোন করে বললো, তাহলে অ্যাম্বাসেডর গুলো তো এই বিএনপির সদস্যদের নিয়োগ দিয়ে দেওয়া যেতে পারে। আমি বলছি দিয়ে দেখ, আমার তো সমস্যা নেই, আমি তো আর এখন অ্যাম্বাসেডর নাই। রাষ্ট্রের কোনো জায়গায় কোনো কিছু কিন্তু ফাংশন করছে না। তারেক রহমানকে ওইটাই মনে রাখতে হবে যে তার প্রথম ৪ মাস, তার সরকারের প্রথম ৪ মাসে জিডিপি প্রবৃদ্ধি 2.2, যেটা প্রায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সমান হয়ে যাচ্ছে। কি করুণ দশাটা হবে তারেক রহমান সাহেব যদি সত্যি সত্যি কোনো ধরনের পলিটিক্যাল সন্ধিতে না আসে আওয়ামী লীগের সাথে। এবং দেখেন এই যে সালাউদ্দিন সাহেব, ওনাকে তো আমি বলি যে আমি পছন্দ করি, কিন্তু দেখেন উনি কত নির্বোধের মতো কাজ করেছে। এই যে ইন্ডেমনিটি গুলা, উনি তো বলতে পারতেন পুলিশ মন্ত্রী হিসাবে যে না, পুলিশের হত্যার জন্য ইন্ডেমনিটি হবে না, বিচার হবে। বিচার না করতেন, চালাকি করতেন। কিন্তু আপনি সেই দায় নিতে গেলেন কেন? আপনি তো আপনার দলের লোকজন হত্যা করেছে ঠিক, কিন্তু আপনি তো ফিজিক্যালি হত্যা করেন নাই। আপনি এত ধনী মানুষ, এত সিনিয়র মানুষ, আপনাকে তারেক রহমান এত সম্মান করে, আপনার মাথায় এতটুকু বুদ্ধি আসে নাই সালাউদ্দিন সাহেব যে আপনি অন্তত মিছামিছি বললেন আপনি পুলিশ সদস্যদের, আপনি তো পুলিশ মন্ত্রী, তাই না? পুলিশের মন্ত্রী তো সবার আগে এটা বলবে। কিন্তু আপনারও মাথায় সেই অহংকার ঢুকে গেছে যে তারেক রহমানের পরে তো আমি বাংলাদেশের শক্তিশালী মানুষ। এগুলো কি কাজ করবে? শেখ হাসিনা একটা ঘোষণা দেওয়ার পর থেকে অনেকের জামা কাপড় নষ্ট হয়ে গেছে, কারো ঘামে, কারো আরো অনেক কিছুতে। ২৪-এর জঙ্গি উত্থান যদি সফল হতো, সফল হওয়ার শর্তেও আমি বলেছি, সেটা হলো বাংলাদেশের ৫ থেকে ৮ কোটি মানুষকে যদি মেরে ফেলতে পারতো ওরা, তাহলে ওটা সফল হয়ে যেত। তখন কিন্তু আর আমরা এই যে আজকে এই এত দৃঢ়তার সাথে বলতে পারতাম না যে হত্যাকাণ্ডের শিকার প্রতিটা পুলিশ সদস্যকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হবে, সেটা আর বলা যেত। কিন্তু আসলে অন্ধকার শক্তির উপর, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উপর, যে কোনো দেশে সভ্যতা বিরোধী শক্তির উপর দাঁড়িয়ে কোনো ধরনের অভ্যুত্থান বলুন, বিপ্লব বলুন, সেটা ক্ষণস্থায়ী, সেটা আসলে ষড়যন্ত্র। আর ২৪-এটা তো ষড়যন্ত্র ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। এখন শুধু প্রত্যেককে অপেক্ষা করতে হবে যার যার প্রতিদান বুঝে পাওয়ার জন্য। আর পুলিশের ক্ষেত্রে সেই প্রতিদান কিন্তু শত শত বছর ধরে গড়াবে। কোনোদিন নোয়াখালীর কোনো গ্রামে, কোনোদিন পাবনার কোনো জায়গায়, কোনোদিন সেই পার্বত্য চট্টগ্রামে, কোনোদিন পটুয়াখালীতে, যেখানে যেখানে জামাতের সদস্যরা এখন কোন কোন জায়গায় যেন, পটুয়াখালী, সাতক্ষীরা, রংপুর, সব জায়গায় কিন্তু শত শত বছর ধরে এই প্রতিদান কিন্তু আমাদের দেশপ্রেমিক পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু সেই প্রতিদান এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে দিয়ে যাবে। যাবে কি যাবে না সেটা আপনারাই দেখতে পাবেন, আমাকে আর বেশি কিছু কিন্তু বলতে হবে না। শেখ হাসিনার
বাংলাদেশে ফেরার একটা মহাপরিকল্পনা দিয়েছেন। আমরা এগুলো নিয়ে আলাপ করতে চাই। প্রথম আলাপটাই করতে চাই যে শেখ হাসিনার নিরাপত্তা থ্রেট নিয়ে একটা কথা এসছে আপনার স্ট্যাটাসে, আমি এক্স এ দেখেছি, যেটি এই নিরাপত্তা থ্রেটটা আপনি কিভাবে এই আগাম ফরকাস্ট করলেন? আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে একটা অন্য প্রসঙ্গ আমি উত্থাপন করতে যাচ্ছি আপনার অনুমতি নিয়ে। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি গতকালই বলেছেন যে শেখ হাসিনা নাকি অপ্রাসঙ্গিক, তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না, অপ্রাসঙ্গিক। আর অন্য একজন ব্যক্তি, যিনি শোনা যায় প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার মৃতদেহ আসতে পারবে না, মানে মরদেহ আসতে পারবে না। তো শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হন বা হবেন, তাহলে আমরা যত না বলছি শেখ হাসিনার কথা, তার চাইতে তো অনেক বেশি সরকারের লোকজন বলছে, না সরকারের মিত্ররা বলছে। তো ওনারা যদি উট পাখির মতো বালুতে মাথা গুজেও দেন, এটা করে তার শেখ হাসিনাকে পৃথিবীর বুকে অপ্রাসঙ্গিক করা যাবে না, সম্ভব না। দ্বিতীয় হলো যে অন্য যিনি বলেছেন যে শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে আসতে পারবে না, তো আমরা তো জানি ওনারা বলছেন শেখ হাসিনাকে আনবেন, ফাঁসি দিবেন, বলছেন না গ্রেপ্তার করবেন, এখন বলছেন মরদেহ আসতে দিবেন না। তার মানে ওনারা আসলে হাসিনা সিনড্রোমে ভুগছেন। হাসিনা আসবেন এটা তারা ভাবতেই পারছেন না, ওনারা ভয় পাচ্ছেন। এবার আপনার প্রশ্নের উত্তর, আমি যেটা গতকাল রাতে ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনিও দেখেছেন, সম্মানিত দর্শকদেরও অনেকে হয়তো দেখেছেন, যে শেখ হাসিনা যেদিন আসবেন তার আগের দিন উনি আজমির শরীফে যাবেন। আমার এই পোস্টে বলা আছে শেখ হাসিনা কি করবেন, কোন কোন মাজারে যাবেন ইত্যাদি। এতে আমাকে অনেকেই বলেছে যে আমি তো ওনাকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিলাম, মানে সবাই জেনে গেল। তো শেখ হাসিনা কি করবেন এটা তো বিশ্ব জানবে। এখানে ওনার নিরাপত্তার ঝুঁকি নাই, ওনাকে ভারত সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখেছে। এখন যে নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটা আমি যেটা টুইট করেছি, কেন করেছি, দেখুন যে সার্জিও গোর যে বাংলাদেশে আসলেন, আসার পর তিনি বাংলাদেশে যে ভ্রমণ পরামর্শ যেটা থাকে, ট্রাভেল অ্যাডভাইজারি, সেটা 3 নম্বর থেকে 2 নম্বরে লোয়ার করা হয়েছে, নিরাপদ করা হয়েছে তুলনামূলক। কিন্তু তার পরের দিনই সরকার নিজেই সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে, বলেছে যে গাড়িতে সন্ত্রাসী হামলা হতে পারে। তো পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা তো কোনো ছোটখাটো বিষয় না। সন্ত্রাসীরা কারা? আমরা যে প্রথম যে 2টো পাইপ বোমার কথা জেনেছি গণমাধ্যমে, সেই 2টো পাইপ বোমা উদ্ধার হয়েছিল মেট্রো রেল স্টেশন থেকে। আজকেই দেখলাম গণমাধ্যমে যে ওই বোমা রাখার সময়টাতে ওখানকার সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল। তাহলে বন্ধটা কে রাখলো? আমি তো রাখিনি, আপনি তো রাখেননি। কারা বন্ধ রাখলো? কেন বন্ধ রাখলো? আর ওই পাইপ বোমা, এটা হলো পাইপ বোমা বলুন আর প্রেসার কুকার বোমা বলুন, এগুলো হলো লস্করে তৈয়বার একটা প্যাটার্ন বোমা। আল কায়দারও লস্করে তৈয়বা মানে পাকিস্তান, ISI। এই যে বোমাগুলো আসছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, বোমা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, কারণ কি? তো আপনি জানেন, আমি আগে আপনার কথোপকথনে আপনাকে বলেছিলাম যে 30 বছরের বেশি সময়
আমি তো এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি গবেষক হিসেবে, এবং অনেক আন্তর্জাতিক কাউন্টার টেররিজম অর্গানাইজেশন FBI সহ তারা কিন্তু অনেক সময় আমার কাছ থেকে, অনেক সময় না, নিয়মিত আমার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করে, এমনকি আমাকে লেকচার দিতেও নিয়ে যায় আমেরিকাতে। তো আপনি যে এই বোমাগুলো উদ্ধার হচ্ছে, এখন শুনলাম সিসি ক্যামেরা বন্ধ, কেন করছেন? একটাই উদ্দেশ্য, যে শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, যেদিন রাখবেন, খুব সম্ভবত তিনি বিমানে আসছেন না, তো সেদিন একটি সন্ত্রাসী হামলা ওনার উপর চালানো হবে, ঠিক রাজীব গান্ধীর উপর যেমন চালানো হয়েছিল। এবং এটা ডিটেলস আমি টুইটারে বলেছি যে প্রেস লেখা ভ্যান, মানে মাইক্রোবাসও থাকতে পারে, সেটা ঢুকে যাবে, যে গাড়ি বোমা, এরকম একটা ষড়যন্ত্র চলছে, পাকিস্তানি ISI করছে। এটা বিএনপি সরকার করছে না। বিএনপি সরকার মিস্টার সার্জিও গোর বাংলাদেশে সফর করার পরে একটি বার্তা পেয়ে গেছে। 30 জুলাই রাতেই যখন তিনি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন, পাশাপাশি জামাত ইসলাম বা এনসিপির সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি, বার্তাটা খুব পরিষ্কার ছিল। এবং আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে সার্জিও গোর ভারতে ফিরে গিয়ে তিনি ঢাকায় এবং দিল্লিতে মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। তার মানে শেখ হাসিনা যে আসবেন, তিনি যে আসছেন, এটার পিছনে উনি অনেক হোমওয়ার্ক করেছেন, উনি অনেক আন্তর্জাতিক সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সবকিছু করে তিনি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনাকে রাখার মতো কোনো কারাগার নেই, আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো কোনো দড়িও পৃথিবীতে তৈরি হয়নি। ওটা শেখ হাসিনা জানেন। উনি যদিও বলেন যে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, ওনাকে ফাঁসি দেওয়া হতে পারে, ওনাকে হত্যা করা হতে পারে, কিন্তু শেখ হাসিনা আসলে একজন মৃত্যুঞ্জয়ী। মৃত্যু অসংখ্যবার ওনাকে ছুতে চেয়েছে, ওনার একদম কাছে এসেছে, কিন্তু তিনি তো খুব স্রষ্টায় বিশ্বাসী মানুষ, আপনি নিজেও জানেন। তো আসলে তিনি ঐশ্বরিক ভাবে বেঁচে গেছেন। তো যে ব্যক্তিটিকে ৭৫ থেকে ২০২৬ অবধি ঐশ্বরিক ক্ষমতা বাঁচিয়ে রেখেছে, সে মৃত্যুঞ্জয়ী। তাকে হত্যা করার কোনো পার্থিব কোনো পরিকল্পনা বা চক্রান্ত, এটা ঐশ্বরিক ভাবেই বানচাল হয়ে যাবেন। শেখ হাসিনা আসছেন এবং উনি যাবেন আজমির শরীফে, সেখান থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ শুরু হবে। পরের দিন সেদিনই তিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন। এরপর আসার দিন প্রাতরাশ করবেন বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সাথে। আমি এমন কথাও শুনছি, সেটা আমি এখনো শতভাগ নিশ্চিত নই, যে শেখ হাসিনাকে সি অফ করতে বাংলাদেশ সীমান্ত অবধি কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা আসবেন। তো যখন কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা তাকে সি অফ করতে আসবেন, তখন আপনি তার প্রতি কি করবেন না করবেন ভাবছেন, কল্পনা করছেন।
এই যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, গ্রেপ্তার করা হবে। আরেকজন বলল মৃতদেহই বাংলাদেশে আসবে না। না, শেখ হাসিনার মৃতদেহ কখনোই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা জীবিত ভাবেই বাংলাদেশে আসবেন। আর আমি জানি যে আমার ওই পোস্টের পরে অনেকেরই একবেলা ব্লাড প্রেশারের ওষুধ যারা খেত তারা 3 বেলা খাচ্ছে, যাদের ডায়াবেটিকের ট্যাবলেট খেতে হতো তারা ইনসুলিন নিতে শুরু করেছে। আমি একটু আতঙ্কিত, চিন্তিত, আতঙ্কিত নই যে শেখ হাসিনা যে আসবেন এটা তো নিশ্চিত। যেদিন তিনি এই দেশের মাটিতে পা রাখবেন সেদিন যে অসংখ্য লোকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দেবে, এত আইসিইউ আমরা কোথায় পাবো আমি তো জানি না। আর ভারত তো এদেরকে নিবে না, তো ওদের তো অপশন মাত্র দুটো, বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়া অথবা আইসিইউতে যাও। আর না হলে এইভাবে শেখ হাসিনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। ক্ষমা তিনি করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন, যারা 2 বছর অসম্মান, অপমান এবং কষ্ট সহ্য করেছেন, তারা ক্ষমা করবেন কি করবেন না এটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আপনার এতক্ষণের কথায় কিছু বিষয় এসে গেল যে মার্কিন বিশেষ দূত দিল্লিতে ফিরে গিয়ে দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। আমাদের দেশের বহু মানুষের মনে একটি প্রশ্ন আছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন ঘটালো, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঘুরে গেল কিভাবে? পাশার দান কি উল্টে গেল? বাংলাদেশের জনগণের মধ্যে এখনো পর্যন্ত এই দ্বিধাদ্বন্দ্ব আছে। যদিও সার্জিও গোরের ভিজিটটা দেখলে আর বিশেষ বিজ্ঞানী হওয়া লাগে না এই জিনিসটা বুঝতে, কিন্তু তারপরেও আমাদের দর্শকদের আশ্বস্ত করবার জন্য আপনি একটু যদি ক্লিয়ার বার্তা দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা হলো চীন। তো চীনের সঙ্গে যে সামরিক চুক্তি করা হয়েছে, এমনকি চীনের যে কোম্পানিকে মংলার পাশে যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন হওয়া একটা স্যাংশন খাওয়া কোম্পানি, নিষিদ্ধ ঘোষিত। তো চীন এই অঞ্চলে চলে আসবে, চীন আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, খর্ব হবে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে গেছে। দ্বিতীয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র 71-এ যা কিছুই করেছে, পরবর্তীতে তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। তো বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য তারা করতে চায় ন্যায়ের ভিত্তিতে, অন্যায় ভাবে না, সেই ব্যবসা তো শেখ হাসিনাও করতে দেবেন। শেখ হাসিনা ইউনূসের মতো গোলামি চুক্তি করবেন না, তিনি কারোর সঙ্গে গোলামি চুক্তি কখনোই করেননি। কিন্তু যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশে বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, সেই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে। তাই বলে আপনার এলএনজি 3 গুণ দামে দিয়ে নয়, তাই বলে জিএমও চাল দিয়ে বা গম দিয়ে নয়। শেখ হাসিনা দেশপ্রেমিক, তার কাছে 18 কোটি মানুষ সন্তানের মতো, কাজে সেখানে তিনি তার মানুষের ক্ষতি হোক এমন কিছু চাইবেন না, আর উপকার হয় তেমন কিছু যদি আমেরিকাও করতে চায় সেটাও তিনি নেবেন। কেন কোভিডের সময় যখন সারা বিশ্বের অনেক বিত্তবান দেশ কোভিড ভ্যাকসিন পাচ্ছিল না, তখন ভারতের একটি ভ্যাকসিন কোম্পানি যখন ভ্যাকসিন দিতে ব্যর্থ হয়, তখন কি শেখ হাসিনা আমেরিকা থেকে ভ্যাকসিন জোগাড় করেননি? করেছেন তো। তিনি তো আমেরিকা থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন
তিনি চীন থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন এবং কেউ কিছু মনে করেনি, এবং ওই ভ্যাকসিন তিনি বরঞ্চ আমেরিকার কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন। যদি এই দুর্বৃত্তরা থাকতো ক্ষমতায়, তারা তো ওই ভ্যাকসিন বাণিজ্য করেই দেশের সব সম্পদ শেষ করে দিত। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ব্যবসা করতে চাচ্ছে, তাদেরও একটি বিলম্ব উপলব্ধি হয়েছে, বিলম্বিত উপলব্ধি, যে বাংলাদেশে তারা যে ব্যবসার চুক্তি করেছেন সেই চুক্তি শেখ হাসিনা মানবেন না। চুক্তি এটাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করার পরও ইউনূস বলুন আর বিএনপি বলুন, তারা তো চুক্তি করেছে কিন্তু সত্য বুঝিয়ে দিতে পারবে না, দখল বুঝিয়ে দিতে পারবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের 6 কোটির বেশি মানুষ, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদেরকে ক্ষিপ্ত রেখে, ক্ষুব্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা আমেরিকানরা বুঝে গেছে। আমেরিকানদের একটা ধারণা ছিল যে জামাত এবং বিএনপি সম্মিলিতভাবে বুঝি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং এখানে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর থাকবে না। কিন্তু এখন তারা দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, সন্ত্রাস দমন করা যাচ্ছে না, মব সন্ত্রাস দমন করা যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, যেটাকে আমেরিকানরা ঘৃণা করে, ক্লেপ্টোক্রেসি, মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, সেটা আমেরিকা মানে না, কখনোই মানে না। তো এই সমস্ত বিষয় পর্যালোচনায় চীনের আধিপত্য ঠেকে দেওয়ার জন্য, এবং আমেরিকা এটাও বুঝতে পারছে ক্রমশ বাংলাদেশের মানুষ মার্কিন বিরোধী হয়ে পড়ছে, আর এই মৌলবাদী বা উগ্রবাদীদেরকে আমেরিকানরা বন্ধু মনে করেছিল, তারা যে আদতে ইরানের মতনই ভীষণভাবে আমেরিকা বিরোধী। তারা যে তলোয়ার হাতে নিয়ে যখন তখন আমেরিকা দখল করার স্বপ্ন দেখে, এটা আমেরিকা বুঝে গেছে। আর অন্যভাবে যদি আমি বলি, যে আমরা যদি আফগান যুদ্ধের দিকে তাকাই, যে যেই তালেবানরা আমেরিকানদের মিত্র ছিল, একনিষ্ঠ মিত্র, সেই তালেবানদের বিরুদ্ধেই তো আমেরিকানরা পরবর্তীতে যুদ্ধ করেছে। বা মিশরে মুসলিম ব্রাদারহুডকে আমেরিকানরাই ক্ষমতায় বসিয়েছিল এবং 14 মাসের মাথায় তাদেরকে ক্ষমতাচ্যুত করে। কাজে আমেরিকানদের যে স্ট্র্যাটেজি, সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকানরা প্রথম একটা জায়গায় গিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে। তো এই 2 বছর যাবৎ, বিশেষ করে ইউনূসের জমানার 18 মাসে, যারা রাস্তায় পতাকা নিয়ে আসলো, আল কায়দা, ইসলামিক স্টেটের যারা জিহাদি স্লোগান দিল, তারা ভেবেছিল যে আমেরিকা তাদের মুরব্বী। কিন্তু আমেরিকা যে পেন্টাগন, তারা যে স্যাটেলাইট থেকে এসব দেখছে আর চিহ্নিত করছে একজন একজন করে, এটা এরা বোঝেনি। তো যেমনি ভাবে তালেবানরা এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, এবং যেভাবে তালেবানরাই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রুতে পরিণত হয়, আজকে আপনার ভাষায় পাশার দান উল্টে যাচ্ছে। আসলে পাশার দান উল্টে যাচ্ছে না, পাশার দান উল্টে গেছে। এবং তার একটি সিম্বলিক যে উদাহরণ আমরা দেখেছি 30শে জুলাই, যখন সার্জিও গোর এসে তিনি নৈশভোজ করেননি। অনেকেই বলছেন সার্জিও গোর কেন নৈশভোজ করেননি। এটা আজকে আমি আপনার সম্মানিত দর্শকদের জন্য
এই তথ্যটা দিচ্ছি, যেটা কোথাও আসেনি এখনো। সার্জিও গোরের যেই নৈশভোজে ইউনুসের থাকার কথা ছিল, পাশাপাশি যে নর্দমা বলে আমরা যাকে সম্বোধন করি, মানে অন্য একটা শব্দ, ঠিক নর্দমা না, অন্য একটা শব্দ, সে এবং ইউনুসের আরো কিছু চেলারা, আলিরিয়াস টিয়াস ইত্যাদি, আসিফ নজরুল, এদের সবার থাকার কথা ছিল। সার্জিও গোর ব্যক্তিগতভাবে ইউনুসকে ভীষণ অপছন্দ করেন, কারণ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য 2016 সালের নির্বাচনে বিপুল অঙ্কের টাকা খরচ করেছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে বাইডেনের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিল মেরিয়ান পিটারসন, সে না হয় ইউনুসের পক্ষে ছিল, বাইডেনের লোক, হিলারির লোক, ব্রেন্ট ক্রিস্টেনসেন কেন ইউনুসের সঙ্গে সখ্যতা করলেন বা দেখালেন? সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তখনও ওই বার্তাটা দেওয়া হয়নি। বার্তাটা তিনি 30 তারিখ পেয়ে গেছেন, যে বার্তাটা পাওয়ার কথা। সবচেয়ে বড় বার্তা যেটা বাংলাদেশের মানুষ পেয়েছে, যে ঢাকায় বসে দিল্লির মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে 31 জুলাই রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং এই বৈঠকে এমন কিছু ফলপ্রসূ এবং আকর্ষণীয় আলোচনা হয়েছে, যারই প্রেক্ষিতে 31 জুলাই বিকেলেই সন্ধ্যায় শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে যান এবং সেখানে গিয়ে তিনি যথারীতি ব্রিফ করে এসছেন। 1 নম্বর। 2 নম্বর হলো যে শেখ হাসিনার বিরোধী শিবির যে প্রচার চালাচ্ছিল যে ভারত শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবে না বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি, রণবীর জয়সওয়ালের বরাত দিয়ে, তো এটা যে এখন আর ভ্যালিড নয়, তার প্রমাণ হলো যে শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে গেলেন, আর পরের দিনই আমরা দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি লিফলেট চলে আসলো যে শেখ হাসিনা 5ই অগস্ট, আজ 3 তারিখ মানে পরশু, তিনি দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। এর আগে শেখ হাসিনা একই জায়গায় যে একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা ছিল রেকর্ডেড বক্তব্য, লাইভ ছিল না। এখন তিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানাবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন যে উনি ভারতে যাওয়ার পর থেকে তারা যে ওনার প্রতি ভালোবাসা এবং সহযোগিতা করেছেন। তো আমার কাছে সাংবাদিক হিসেবে আপনার কাছে এই মুহূর্তে মনে হবে যে তাহলে কি এটাই শেখ হাসিনার বিদায়ী একটি অনুষ্ঠান? বিদায়ী অনুষ্ঠান হয়তো নয়, কিন্তু এটা এবার ওনার বাংলাদেশে আসার এবং ভারত থেকে বিদায় নেন একটি সুস্পষ্ট ঘোষণা, এখন আর ইঙ্গিত নয়। এই যে আমরা যে আলাপটা এতক্ষণ করলাম, আলাপে পরিষ্কার যে পাশার দান উল্টে গেছে, যেটি বলছিলাম। আপনার কি মনে হয়, আপনি এর আগেও একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে বলেছেন যে সার্জিও গোর শেখ হাসিনা সাক্ষাৎ হয়েছে অনেকবার, শেখ হাসিনার সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত
বা যে শক্তিগুলো বাংলাদেশের ক্ষমতা চেঞ্জ বা রেজিম চেঞ্জ করে বা করতে পারে, করার সক্ষমতা রাখে, তাদের সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? দেখুন, আমি ওনাদের সঙ্গে শেখ হাসিনার সমঝোতা হয়েছে কি হয়নি সেটা তো আমি জানবো না, কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশ ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত একই অক্ষে চলে এসছে। কয়েক মাস আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আপনি জানেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে দেখবে পাকিস্তানের চোখ দিয়ে। এটা উনি সম্ভবত 1 বছর আগে বলেছিলেন। সেই জায়গা থেকে ওরা রিট্রিট করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখবে ভারতের চোখ দিয়ে, কারণ তারা বুঝে গেছে যে পাকিস্তানের উপর ভরসা করলে পাকিস্তান একটি প্রতারক রাষ্ট্র। তারা চীনের সঙ্গে গভীর সখ্যতা রাখে, ইরানের সাথেও রাখে, মার্কিনীদের শত্রুদের সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। কাজেই এখন মার্কিনীদের জন্য এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে এবং ট্রাম্পের ইন্দো প্যাসিফিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন ভারত ঐক্যের কোনো বিকল্প ছিল না, সেটা হয়ে গেছে। আর একটি নীরব, এই ঐক্যে একটি নীরব সঙ্গী আছে এবং সেই সঙ্গীটি হলো রাশিয়া। কারণ যেহেতু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে। আপনি একটা জিনিস দেখুন যে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিল হবে সেই বিল কিন্তু তারা চাইছে ভারতীয় রুপিতে। বাংলাদেশ বলেছিল যে আমরা বাংলাদেশ টাকায় দেই বা অন্য কিছুতে দেই, পাকিস্তানি রুপিতে দেই, এসব রাশিয়া গ্রহণ করেনি। ভারতীয় রুপিতে টাকা দিতে হবে। তাহলে ভারতীয় রুপিতে যদি আপনাকে টাকা দিতে হয়, পথ মাত্র দুটো। আপনাকে ডলার খরচ করে ভারতীয় রুপি কিনতে হবে, যেহেতু রাশিয়া ডলার নিবে না। আর না হয় আপনাকে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, করে বাংলাদেশের রপ্তানিও ভারতে বাড়াতে হবে, যাতে আপনার ভারতীয় কারেন্সি আসে বাংলাদেশে। সব মিলিয়ে আপনি বুঝতে পারলেন এখন যে রাশিয়া নীরব ভাবে এখানে যুক্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রকাশ্যে একই অক্ষে চলে আসছে। আর সেই প্রকাশ্যে একই অক্ষে আসার প্রমাণ ঢাকায় বসে শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে রাষ্ট্রদূত সার্জিও গোরের দীর্ঘ বৈঠক।